দরখাস্ত লিখে মেয়েটা ইন্টারভিউ দেবার জন্য কাল সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ বেলা 8টা বাজতে চললো, এখনো পর্যন্ত ফিরল না। কোথায় রইলো, কি খেলো, কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। এদিকে ছেলেটা খোঁজ করতে গিয়েও এখনো পর্যন্ত বাড়ি থেকে আসেনি। ঈশ্বর, তবে কি কোনো বিপদ? না মা, না, কোনো বিপদ হয়নি গো। ঈশ্বর আমাদের প্রতি কত সদয় দেখো গো মা। কি সুভাষ, তুই বাড়ি ফিরে এলি? আমার শিবানী কই? আসবে গো মা, আসবে। এত চিন্তা করছো কেন? না, চিন্তা করবো না। বাড়ি থেকে মেয়েটা যে সেই কাল বেরিয়েছে, এখনো পর্যন্ত ফিরলো না। বাড়ির যোগ্য মেয়েকে রোজগার করতে পাঠিয়েছো, তাকে তে এত চিন্তা করলে চলবে? দেখবে শান্তির তালা দিয়ে না, ওই তুমি চোখটাকে বন্ধ করে রাখো, ঠিক ফিরে আসবে। সুভাষ, তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে চেও না গো মা, বুঝতে চেও না। বুঝলে লজ্জায় কি নাই তোমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করবে। আর বাড়ির যোগ্য মেয়ে রোজগারের খেয়ে থাকার সাপ চিরদিনের মতো মিশে যাবে গো মা। ওরে ওরে সুভাষ, উৎকণ্ঠা না বাড়িয়ে এবার তুই স্পষ্ট করে বল, কি হয়েছে? আমাদের শিবানী ধর্ষিতা না না, ওরে সুভাষ, তুই 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 সত্যি কথা বলছিস তো বাবা? তুই সত্যি কথা বলছিস তো? আমার শিবানী? গরিবের ঘরে জন্ম, দারিদ্রতার জলে বন্দি থাকা সত্ত্বেও আজকের খবরের কাগজে হেডলাইন এটাই তো সত্য। এই দেখো মা। আমি দেখে কি করবো রে খোকা? তুই বরং পড়। ইন্টারভিউ দিতে এসে ধর্ষিতা ছাত্রী, নিজস্ব সংবাদদাতা কলকাতা। আজ বেলা 1টা নাগাদ একটা কলকাতার নামী কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে শিবানী সিকদার নামে এক ছাত্রী অপর এক ছাত্র আকাশ চ্যাটার্জি কর্তৃক ধর্ষিত হয়। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই শোন, কাল রাত্রে তুই কোথায় ছিলিস? সঙ্গেও তোর সঙ্গে কে? আমার বলবে আগে ওদের একটু বিশ্রাম নিতে দে। না, বিশ্রাম নেওয়া দরকার নেই। আগে আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি ওর দাদা, ও বলুক কাল রাত্রে কোথায় ছিল, উত্তর দে। দেবো দাদা, নিশ্চয়ই দেবো। তাহলে তোমরা শোনো, কাল ইন্টারভিউ নামে এক প্রমোশনে পড়ে আমি বন্দী হই। সেখান থেকে আজ ভোরে আমাকে আর সাংবাদিক পরিচয় ব্যানার্জিকে উদ্ধার করে এই আকাশ পাবো। মিথ্যে কথা বলছিস তুই, আমাকে রূপকথার গল্প শোনাচ্ছিস, আমাকে রূপকথার গল্প। তুই কি করলি খোকা? তুই শান্ত হ, তুই শান্ত হ। এতদিন তো আমি শান্তই ছিলাম গো মা। ওই কারখানার মেশিনে কাজ করতে গিয়ে বা হাতটা কেটে যাবার পর আমি সবার অপমান বাক্যবান আমি নীরবে হজম করেছি। কিন্তু আজ আপনি একটু শান্ত হন দাদা, আপনি একটু শান্ত হন, উত্তেজিত না হয়ে আমার কথাগুলো শুনুন। আমি কোনো অন্যায় করিনি দাদা। তুমি অন্যায় করনি, এনফ। তোমার ভালো কাজের পাঁচালে। না 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 না, এ কিছুতেই সম্ভব নয়, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বাহারে দুনিয়া পা, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সত্য সে লুকান। কি বিচিত্র এই দেশ তোমার। দাদা আপনি না ঠিক করছিলেন দাদা। আমাদের মতো এই সমাজের ছেলেদের এটাই যে ন্যায্য পাওনা দাদা, যারা স্থান কাল পাত্র বিচার বিবেচনা না করে এই পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে, যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাদের তো এটাই প্রাপ্য, তাই না দাদা? আপনি না আমাকে আরো মারুন দাদা, আপনি আমাকে আরো
খুলে দেখলে আপনিও সব বুঝতে পারবেন শিবানী দেবী। না, এ হতে পারে না, এ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এটা সাধারণ মানুষের কাছে ওটাই সত্য এবং চিরন্তন বাস্তব। এ কি দারোগা বাবু, আপনি অবাক হলেন আকাশ বাবু? চোখের সামনে আজকে পেপারটা থাকা সত্ত্বেও কিন্তু কিন্তু দারোগা বাবু, এই খবর তো সম্পূর্ণ মিথ্যা। এটা একটা গভীর ষড়যন্ত্র। এটা প্রমাণ করবেন ওই আদালতে। আকাশ বাবু, শিবানী সেন শর্মাকে ধর্ষণ না আর দুজন মহান ব্যক্তিকে অ্যাটেম্প টু মার্ডার অপরাধে না আমি আপনাকে অ্যারেস্ট করলাম। রাম সিং, না, না, ওকে আপনি অ্যারেস্ট করবেন না, ও সম্পূর্ণ নির্দোষ। ওখানে গিয়ে বলবেন, কারণ আপনার কথার উপরে নির্ভর করছে এই আকাশ বাবুর শাস্তি অথবা মুক্তি। আজ আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আজ যে অভিযোগে আমি অভিযুক্ত তাকেই প্রকৃত সত্য করুন, নাহলে প্রকৃত সত্যের রহস্য উদ্ঘাটন হলে এই পবিত্র বাংলার বুকে আর কোনো দামাল ছেলে নিজের জীবনকে বিপন্ন করে অন্যের বিপদে ছাপিয়ে পড়বে না। আকাশবাবু, খুব ভালো হয়েছে শিবানী দেবী, খুব ভালো হয়েছে। এতদিন আমি নিজেকে পশ্চিম বাংলার মানুষ বলে গর্ব অনুভব করতাম। আজ আমার সেই গর্ব, সেই আশা আকাঙ্ক্ষা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আমার ঈশ্বরকে ডেকে বলতে ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে ভাই? এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে। আপনি যাবেন না, আপনি ফিরে আসুন আকাশবাবু, আপনি ফিরে আসুন। ওমা, মা গো, দাদা, দাদা, তোমরা শুধু আমার একটা কথা বিশ্বাস করো, ওই খবরের কাগজের খবর সম্পূর্ণ মিথ্যে। ওই আকাশবাবু কোনো অপরাধ করেনি। আমার সতীত্ব রক্ষা করতে গিয়ে সোনার বাংলার সোনার ছেলে আজ রাংতায় পরিণত হয়ে গেল মা। শিবানী! আজ রাংতায় পরিণত হয়ে গেল মা। ওরে মা, তুই চুপ কর, তুই চুপ কর। এর বিহিত আমরা একটা করবই। একটা কথা মনে রাখিস, সত্যের জয় একদিন হবেই হবে। আরে শিবানী, সত্যের জয় হবে। তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই শয়তান এমএলএ রূপনারায়ণ রায়কে আমি কিছুতেই ছাড়বো না। তাকে উচিত শিক্ষা দিতে যত দূর যেতে হয় আমি যাব, আর যেমন করে হোক আমার এই নয়নের মনে ওই আকাশকে আমি নির্দোষ প্রমাণ করে আদালত থেকে সাক্ষী জবুত করে আমি তাকে ছাড়িয়ে নিয়ে আসবো। পারবেন না, সারা জীবনের চেষ্টাতেও যা পারবেন না
তা আনিয়ে হাত পা ছুড়ে ওই ওই বিশ্বের প্রতিজ্ঞা না করাই ভালো। কিন্তু আপনি তো জানেন যে আকাশবাবু সম্পূর্ণ নির্দোষ। আরে ম্যাডাম, আমার জানা না জানাই আকাশবাবুর ভাগ্য নির্ধারিত হবে না। উনার কেসের জলটা না অনেক অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। মানে আকাশবাবু ভীমরুলের জাকে ঢেলে মেরেছে, তাই ভীমরুলের বিষাক্ত কামড়ের জ্বালা তাকে তো একটু সহ্য করতেই হয়। আপনি কি বলছেন? তার মানে আপনি কি বলতে চাইছেন বলবেন তো? শুনুন ম্যাডাম, আকাশবাবু আপনাকে ধর্ষণ করেছেন এবং দুজন মহান ব্যক্তিকে হাফ মার্ডার করেছেন, এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি ঠিক ওই কথাটাই বলবেন। না, কখনো না। আমার মেয়ে জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলেনি, আর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েও বলবে না। আর তুই আমার বোনকে ধর্ষিতা সাজিয়ে আদালতে কোনোদিন অসৎ উদ্দেশ্য নিয়ে তুই সাক্ষী দেওয়াতে পারবি না। তাই আদালতে দাঁড়িয়ে আমি তারস্বরে চিৎকার করে বলবো ওই এমএলএ সাহেবের কুৎকিত্তির কথা। মুখে লাগাম দিয়ে কথা বল। মনে রাখিস, এই কালে শঙ্কর এখানে সব মুশকিল আসান সেখানে। তাই স্যারের মুশকিল আসান করতে তোকে তোকে ওই কথা বলতে হবে। আমি কখনো মিথ্যে বলিনি, আর কখনো মিথ্যে বলবো না। আর দ্বিতীয়বার আমার বোনের গায়ে হাত তুললে তোকে আমি উচিত শিক্ষা দেবো রে শয়তান। এই কালী শঙ্কর যেখানে সব মুশকিল আসান সেখানে। তাই আমার কথার কোনো ব্যতিক্রম হবে না। আমি বলছি হবে। আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আর বলবো না। আমার কথার উপর না বলার বলবে। সাহস স্বয়ং ভগবানেরও নেই। এদেশের নেতা, মন্ত্রী, আমলা, পুলিশ সবাই জানে কি জানে? এই কালী শঙ্করকে। কালী শঙ্কর যেখানে সব মুশকিল আসান সেখানে। তাহলে এই নে তোদের সব নাকে হ্যাঁ করার মেডিসিন। শত অত্যাচার করলো, আমি আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলবো সত্যের বাপের শ্রাদ্ধ করবি। হ্যাঁ, শোন, 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 শোন। এই ফোন নম্বরটা যত্ন করে রাখ। আমি ততক্ষণ তোরে দাদাকে তো আদর খাবার জন্য তার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখান থেকে সূর্যের আলো দেখা তো দূরের কথা, কাক পক্ষী ডাকও শোনা যায় না। আমার দাদা তো কোনো অন্যায় করেনি, তাহলে ওকে আমি ছেড়ে দেবো, নিশ্চয় ছেড়ে দেবো। তবে তুই আদালতে দাঁড়িয়ে তোতা পাখির মতো আমাদের শেখানো বলি বলার পর না, আমার বোন কোনো আদালতে সাক্ষী দেবে না। কিন্তু আকাশবাবুর চাঁদ পানা মুখ দেখে তুই যদি ওই প্রথম দেখা ভালোবাসার ফুটন্ত গোলাপ খোপায় পড়তে চাস, হ্যাঁ, কি করবি? তাহলে অ্যালসাসিয়ান কুকুরের খবলে যাওয়া তোর এই দাদার মৃতদেহটা আমরা জবা ফুলের মালা দিয়ে সাজিয়ে না, টলি ভ্যানে করে শোন হারামজাদে, আমাদের কথা মতো চলবি কি না তা ওই ফোন নম্বরে ফোন করে জানিয়ে দিবি। একটু বিচার হলে তোর এই পঙ্গু দাদা তো মরবে। সে সঙ্গে তোদেরকেও আমি একেবারে বাড়ি সমেত ওখানে রক্ত করে মারবো।
রাখিস পারবি না। এই কালী শঙ্কর যেখানে সব সব মুশকিল আসান সেখানে। তাই তোদের মাথার উপর ঝুলে রইল উস্তাদ কালী শঙ্করের আদেশের খাড়া। আর কোনো বাধাই আমি মানবো না। আরে বাবা, মিস ওয়ার্ল্ড আমাকে হতেই হবে। আরে কত খেতে বুঝি না, মিস ক্যালকাটা মিস ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। আর আমি, আরে বাবা, চোখ ধাঁধানো রূপ, উথাল পাথাল যৌবন, আরে কি নেই আমার। আর গানে গানে কি বল दैया 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 आशिक मेरे मैंने तुमसे प्यार किया रे दिया 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 रे दिया दिया दिया। मैं नजरें मिलाऊं तो कैसे मिलाऊं, मुझे शर्म आने लगी है। न देखो तो तुझको तो कैसे बताऊं, मेरी जाने जाने लगी है। हो, 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 दिया 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 दिया। কে যেন সিটি বাজালে, বন্ধ করো প্লিজ স্টপ। কারণ এদিকে সিটি বাজিয়ে অযথা মুখ ব্যথা করবেন কেন? রাজু, এই নাচ দেখেই তো কত যুবক পাগল। আগে হতো, কিন্তু এখন আর হবে না সুন্দরী। কারণ কারণ বর্তমান মডার্ন কালচারে ছেলেরা চায় না ওই নাচের সঙ্গে তোমার এই পোশাকের পিওর অ্যাডজাস্টমেন্ট। What do you mean? আই মিন সামনে তাকিয়ে দেখো রূপসা, 8 থেকে 80 প্রতিটা মেয়ের পরনে আজ অর্ধ উলঙ্গ পোশাক। তাই তুমি যদি দিয়ে ছাপিয়ে যেতে না পারো, ওই মিস ওয়ার্ল্ডের কম্পিটিশনে দাঁড়াবে কি করে সুন্দরী? আমাকে পড়তে হবে। সেই পোশাক যার ভাঁজে ভাঁজে ফুটে উঠবে তোমার এই নারীত্বের উন্মাদনা। রাজু, মাই ডার্লিং, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো? এই না করলে তোমার মাথায় ওই মিস ওয়ার্ল্ডের বিজয় মুকুটটা পরাবো কি করে বলো তো? যেহেতু না তোমার ওই 10,000 টাকা। আরে প্রয়োজন হলে না আমি লক্ষ লক্ষ টাকা খরচ করব, তবু মিস ওয়ার্ল্ড আমাকে হতে। আরে 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 ও চিন্তাটা আমার ডালি। এই তো দেখো না, কালি 20,000 টাকা দরকার। ও তাতে কি, ও টাকাটা না হয় আমি আমার নিজের পক্ষে। না না ডার্লিং, তা কি করে হয় বলো? তুমি আমার জন্য এত কিছু চেষ্টা করছো, আবার টাকাও দেবে। না না না, তা হয় না। আসলে তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য টাকাটা নিয়ে আসছি, কেমন? টাকা স্বামী বিবেকানন্দ বলেছে, চালাকির দ্বারাই কোনো মহৎ কাজ হয় না। কিন্তু পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মানুষ চালাকির দ্বারাই এই শালা সাধারণ মানুষকে না পদোন্নত করে রেখেছে। তাই তো তাদের সেই অতি চালাকির আমি শুরু করেছি জীবন জোগাড় খেলা রে। আমার সেই জীবন রেসে তুরন্ত ঘোড়ার উৎসাহ এখন চকবক চকবক
চকবক চকবক করে ছুটছে রে। আরে মূর্খ কারে কই দাদা, ওই মালটাকে না একটু 5 পোলিও ডোজ খাইয়ে দাও। Hey, what do you mean? আই মিন ওই পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে তোমার ওই দুরন্ত ঘোড়া যদি খোঁড়া হয়ে যায় তাহলে ছুটবে না। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের গণ্যমান্য ব্যক্তিরা এই ডোজে পাগল। তোর মতো দুবে ছাগলে। আরে আরে মনে ব্যথা দিও না দাদা, মনে রাখো শ্রী রামচন্দ্র সাগর বন্ধনের সময় ওই ছোট্ট ছোট্ট কাঠবিড়ালির প্রয়োজন হয়েছিল। হ্যাঁ কিছু বলবি না তো? আরে মূর্খ কারে কই দাদা, দাদা দিনের পর দিন পড়া হয়নি বলে ওই স্কুলে মাস্টার আমাকে মেরেছিল, আর সেই মারের বদলা নিতে স্কুলে মাস্টারের কপালে ইট ছুঁড়ে সেই যে স্কুল ছেড়েছিলাম। তাই বলে আমাকে মূর্খ ভেবো না দাদা। এই শালা 5 পোলিওর এমন একটা ডোজ দেব যা আমার বহু কষ্টে তৈরি বালির স্তূপের মতো ঝরে পড়বে। আমি আমার জীবন দিয়ে, আমি আমার এই বুক দিয়ে তোমার সব কিছু আমি আগলে রাখবো। তার প্রমাণ এই নাও 20,000 টাকা। আরে টাকা, ওই কটা সামান্য টাকা দিয়ে কি হবে দাদা? দেখি কে তুমি, এখানে এলে কি করে? আমি হলাম 5 পোলিও ম্যাডাম। আমি বিনা পারমিশনে সারা দেশে সবার পেটে, এমনকি ওই আপনার নরম তুলতুলে পেটটার মধ্যে ঢুকতে পারি। ওটা আবার কারোর নাম হয় নাকি? আচ্ছা রজত টাকা তো তাহলে রেখে দেবে ম্যাডাম। দাদা এখন কোনো কাজ করতে পারবে না, কারণ যার নিজেরই মাথার ঘায়ে পাগলা কুকুরের মতো অবস্থা। তার মানে রজত পার্টনার এসব কি বলছে বলো তো? আমি এমন একটা বিপদের মধ্যে পড়েছি যে না পারছি আমি কাউকে বলতে, আর না পারছি আমি নিজে সমাধান করতে। বিপদ? তোমার আবার কি বিপদ? আর বলেন কেন ম্যাডাম, ওই দাদার একটা জাহাজ আদা লঙ্কা পেঁয়াজ রসুন আর তেজপাতা নিয়ে ওই আমেরিকা থেকে আসছিল। হঠাৎ সেটাকে মাঝপথে ভ্যাট সালা আটকে দিয়েছে। আর 1 লক্ষ টাকা জমা না দিলে কেস সালা পুরো কিচাইন, আর তার উপর আজ আবার ব্যাংকও বন্ধ। হ্যাঁ ভাবছি টাকাটা যদি আমি একদিনের জন্য অবশ্য অবশ্য কাল ব্যাংক খুলে আমি টাকাটা শোধ এত দিয়ে দিতাম। চিন্তা কেন করছো? এত চিন্তা কিসের? আরে বাবা আমি তো আছি নাকি? আচ্ছা শোনো, যাবার সময় টাকাটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে যেও, কেমন? দাদা আরে তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন তাহলে আমি আসি দাদা। আলা এই দেশে 2 নম্বরই নেতার বোন, তাই মেয়ে তো নয়, যেন মনে হচ্ছে একটা টাকার বালিশ। আর সেই বালিশে দাদা যখন একবার পক করে হাত ঢুকেছে, সেই বালিশ চপসে না দিয়ে হাত আর বেরোবে না মনে হচ্ছে। দাদা আমি এখন আসি তাহলে, বাই বাই ম্যাডাম, আসি। আপনারা দুজনে চালিয়ে যান। সত্যি রুষা, তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাই। নটি বয়। আরে বাবা তোমার জন্যই তো সবকিছু। আমি যখন মিস ওয়ার্ল্ড হয়ে সিনেমায় নামলে তুমিই তো হবে আমার হিরো, তখন তোমারই তো সব নাকি? আর তখন ফুলসজ্জা রাতে বিছানার উপরে তোমার বুকে মাথা রেখে আমি বলবো, কি বলবেন? তোমার চোখেতে চাই কিছু হারিয়ে কিছু পাই, চাই যে মন আমার
হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া তোমার চোখে কিছু হারিয়ে কিছু পাওয়া চাই যে মন আমার হৃদয়ে আজ একটু প্রেমের ছোঁয়া তোমার চোখে আজকে আবার নতুন করে তোমাকে জানার মাঝে মন বিনা গুনগুনিয়ে যে সুরে বাঁধে গো বাঁধে আজকে আবার নতুন করে তোমাকে জানার মাঝে মন বিনা গুনগুনিয়ে যে সুরে বাঁধে গো বাঁধে লা 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 চাই যে মন হৃদয়ে আজ তোমার একটু প্রেমের ছোঁয়া কোথা? ও, অবাক হয়ে গেলি তাই না? এই বাড়িতে তোর যেমন অধিকার সমান আমারও সমান অধিকার। থাক তবু ভালো যে তুই বাড়িটাকে বাড়ি বলে মনে করেছিস। আমি তো ভাবলাম তোর কাছে ডিসকো থাক কিংবা হোটেলে পরিণত করেছিস। দাদা আমি বলছিলাম কি শোন ভাই, আমাদের ভাই বোনের কথা বলে বাইরের কোনো থার্ড পার্সন কথা বলো, এটা আমি মোটেই পছন্দ করি না। কেউ কিছু যায় আসে না দাদা। ওই প্রেম কখনো না ওই মসৃণ পথে আসে না। শত বাধা বিপত্তিকে অতিক্রম করে ভালোবাসার এই সোনালী ফসলকে ঘরে তোলার নামই হলো প্রেম। এসো এসো রূপসা, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। মানুষ দা চলি। রজতকে তুই এভাবে অপমান করলি কেন? তুই তো নিজের কথা বল। নিজের কথা বলে? হ্যাঁ তুই তো তোর নিজের কথা। দেখো, আমি তোকে বলি তুই দিনের পর দিন কেমন যেন অতল করে তুই ছড়িয়ে যাচ্ছে। আমাকে আমার কথাটাই ভাবতে দে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আমি, তাই এই মনধত্তা আমনের এই বস্তা পচা নীতিবাক্য কোনোদিন আমি মানিনি আর কোনোদিন মানবো না। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তুই আমাদের আদরণীয় একমাত্র বোন, তাই তোর চলাপথে বাধা স্বরূপ কাঁটাগুলোকে বাদ আমার লোক। তুমি অন্ধ হয়ে যাচ্ছ দাদা, তাই দেখতে পাচ্ছ না বোনের কুৎসিত রূপ। বুঝতে পারছো না যে আগুন নিয়ে তুমি খেলা করছো, তাতে নিজেদের মুখটাই তাই মানুষ না রে, এ কথা আমি বিশ্বাস করি না। আদরের বোন আমার একমাত্র বোন, তাই সে আমাদের পরিবারের সম্মানটুকু নষ্ট হয়, তা সে কোনোদিনও নষ্ট হয় না। এই কথাটাই আমি এতক্ষণ ধরে ছোট দেখে বুঝাতে পারছি না বটা। তুমি একটু এই উর্বর মস্তিষ্কের মানুষটাকে বুঝিয়ে দাও যে রূপসা এই বাংলার নারীদের মাঝে এক অনন্য সৃষ্টির নজর করতে চলেছে, যা কেউ কোনোদিন ভাবেনি আর ভাবতে পারবে না। কথাই বলে না দেখি নাকি স্বর্গে গিয়েও ধান মানে। তার মানে মানে এটা জলের মতো সোজা দাদা, জলের মতো সোজা। এই তোমাদের মতো নেতারা পশ্চিমবাংলার গরিব মানুষের কোটি কোটি টাকা কাটমানি খেয়ে টাকার পাহাড় জমিয়েছো। তাই আজ নিজের বাড়িটাকেও বাদ দিতে তোমার মন চাইছে না। এই মানুষ, তুই বিশ্বাস কর, ঠিক আছে ঠিক আছে, এই অসৎ পথে আমি আর একটা পয়সা রোজগার করব না, ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ম্যানেজারকে বলে দিয়েছি তুই ওই টাটা কোম্পানির চাকরিটা। পারলাম না দাদা, আমি পারলাম না। কেন? তোমার প্রভাব খাটিয়ে দেওয়া চাকরিটা আজ আর আমি নিতে পারলাম না। কারণ কারণ আমি তো শিক্ষিত ছেলে, তাই
তাই নিজের যোগ্যতার বলে যদি আমি চাকরি পাই তো ভালো, আর নইলে আমি পথে পথে হকারি করবো, ভিক্ষে করবো। মানুষ তবু এমএলএর দাদা ভাই হয়ে চাকরি করে আমি নিজের বিবেকের কাছে আরে কোনো দিন ছোট হতে পারবো না মাস্টার। আমি কোনো দিন ছোট হতে পারবো না, কোনো দিন। বিবেক ওরে মূর্খ, এই 5 বছরের মাত্র 5 বছরের এমএলএ রূপনারায়ণ রায় জেপিসির বাস্তবে টাকায় ভালো করে গুন্ডা আর কেনা দিয়ে সন্ত্রাস। আগামীকালের আমি 5 বছরে ইলেকশন জানি না, তাই আমি 5 বছরের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব রে। প্রয়োজনে হলে ও কার জনগণকে মিথ্যার প্রতিশ্রুতি আর ঢকাবাজি চাপলেট খাইয়ে আমি করব কুকুরগুলো চিৎকার করছে স্যার, ওগুলোকে কি শেষ করে দেবো? আরে ওদের কথায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে স্যার। তারা জানতে চাইছে ওই রক্তদান শিবিরে ডোনেট কার্ডে রক্ত পাওয়া যাচ্ছে না কেন? আরে কেন পাওয়া যাবে? ও তো ওই কার্ডগুলো তো কোনো দামই নেই রে। তাহলে কার্ডগুলো ওদের দেওয়া হয়েছিল কেন? হ্যাঁ, ওদের মুখ বন্ধ করার জন্য। এই বন্ধ মুখ যখন খুলতে শুরু করেছে আমি কি শিগগিরই কার্ডগুলোকে গুটিয়ে নেব আগুন। তাহলে সেই দান করা রক্ত আরে দান নয় বলো বিক্রি। কিন্তু সেই রক্ত গেল কোথায় স্যার? মানুষের শরীরে, তবে এদেশে নয়, ওই বিদেশে। সত্যি স্যার, সত্যি আপনি একজন জনদরদি নেতা। না, আমি নেতা নয়, নেতারূপী ভগবান। ওই জনগণের রক্ত শুষে আমি ওই টাকায় এসি গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছি। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ, এই কে তুমি? এসো তো। কি তোমার পরিচয়? আমার নাম আজাদারি, আ- বাড়ি নন্দীগ্রাম। ও নন্দীগ্রাম, তাহলে তো তুমি তো খুব চশমা লাচো হে। তা কটা খুন করেছো? হ্যাঁ, যাক সে কথা। এখন তোমার আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে খুলে একটা চাকরি চাই স্যার, যে খুলে একটা চাকরি। নিশ্চয়ই পাবে। ওখান থেকে ওয়াগান বেকার তোলাবাজি মুস্তান সবই আমার সম্পত্তি। আর এই মনে করলে আমার হাতে হয়ে যাবে নিষ্পত্তি। খুব বি কেয়ারফুল। এখানে চাকরি করা ওই ছুটন্ত বাঘের পিঠে করা, তার মধ্যে কোথাও তফাৎ নেই। তাই সব কিছু ভেবে ভাবনা চিন্তা করে তুমি তোমার আগুনকে মতামত দেবে। তুমি ছুটন্ত বাঘের পিঠে সওয়ার হবে কি না? নন্দীগ্রামের অশান্তির বাতাবরণ আমি সহ্য করতে পারিনি, তাই বৃদ্ধ আব্বা আম্মির মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য নন্দীগ্রাম ছেড়ে আমি কোথায় এলাম? মৃত্যুর গহরে, যেখানে মৃত্যুর কালো ছায়া নিঃশব্দে বিচরণ করে আজাদ ভাই। তাছাড়া সারা দেশটাই আজ নন্দীগ্রামে পরিণত হয়েছে। এখানে সুখের ভাত মুখে তোলার জায়গা এই সারা দেশটার মধ্যে আর কোথাও নেই আজাদ ভাই, আর কোথাও নেই। তাহলে তুমি এখানে পড়ে আছে কেন? বলো তুমি কে? আমি 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 এক হতভাগ্য সিঙ্গুরবাসী, যা চাকরি তো দূরস্থ, ওই খেটে খাওয়ার জায়গাটুকু লোপ পেয়ে গেছে আজাদ ভাই, খেটে খাওয়ার জায়গাটুকু লোপ পেয়ে গেছে। আমি তোমার মতো এক বুক আদর্শ নিয়ে এখানে এসে ওই আদর্শহীনতার দুর্গন্ধযুক্ত পাকে আমি ডুবে গেছি আজাদ ভাই, আমি ডুবে গেছি। আগুন ভাই আমরা কি পারি না এর মূলোচ্ছেদ করতে? আজাদ ভাই না, কারণ সারা দেশটা আজ অন্যায় আর দুর্নীতির আতুর ঘর। এখানে অন্যায়ের প্রতিবাদ করা মানে আত্মহত্যা সামিল আজাদ ভাই। তাই
তাই বলছি তুমি এখান থেকে ফিরে যাও আজাদ ভাই, তুমি এখান থেকে ফিরে যাও। না, ফিরে আমি যাবো না। এখান থেকে খুঁজে বের করবো দুর্নীতির কন্ট্রোলারি চেপে ধরা রাস্তা। এসো ভাই, এসো। আমাদের মিলিত সংগ্রামে এই ভারতবর্ষ একদিন স্বাধীন হয়েছিল। এই স্বাধীন ভারতবর্ষের মুখে আবার আমরা চেষ্টা করে দেখি মানুষের বাঁচার স্বাধীনতাও ফিরিয়ে আনতে পারি কি না। পারবো আজাদ ভাই, পারবো। আমরা নিশ্চয়ই এই মানুষের স্বাধীনতা, হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই ভারতবর্ষের বুকে আবার আমরা বাঁচার স্বাধীনতা ফিরিয়ে আনবো আজাদ ভাই, ফিরিয়ে আনবো। জয় হিন্দ। একই দিনকে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তাহার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। একই দিনকে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান তারা মিলিত হয়ে আমার বিরুদ্ধে করবে সংগ্রাম, কিন্তু না, আমি থাকতে তা হতে দেব না। নমস্কার, আমি শিল্পপতি জেপি, জয়প্রকাশ শ্রীবাস্তব। পশ্চিমবঙ্গে জমি চাষি ও শিল্পকে কেন্দ্র করে সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙর, শালবনী প্রভৃতি জায়গায় যেসব ভুল বোঝাবুঝি ও অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তাকে এড়িয়েই এই পশ্চিম বাংলার বুকে আমি শিল্প স্থাপন করব। জমির মালিক, চাষি, বর্গদার, ক্ষেত মজুর কেউ আমার শিল্প স্থাপনে বাধা দেবে না, কারণ আমি করে তুলতে চাই কৃষিভিত্তিক শিল্প, যার প্রধান কাঁচামাল হবে এ রাজ্যের সবচেয়ে উপেক্ষিত ফসল আলু। আলু চাষিদের মুখে হাসি ফোটাতে আমার পরিকল্পনা পটেটো চিপসের কারখানা। নমস্কার, ভেতর আসতে পারি স্যার? আসুন। আপনি? আমি সাংবাদিক পরিচয় ব্যানার্জি, আপনার একটা ইন্টারভিউ নিতে এলাম। বেশ, বলুন কি জানতে চান? আপনার নাম? শিল্পপতি জেপি, জয়প্রকাশ শ্রীবাস্তব। আপনার পরিচয়? আমি একজন অনাবাসী ভারতীয়, আমার বর্তমান নিবাস সুদূর সিঙ্গাপুর। হঠাৎ আপনি আলু নিয়ে মেতে উঠলেন কেন? হঠাৎ নয়, আমি এখানে আসার পরই এই আলু চাষিদের দুঃখ দুর্দশা দেখে তা লাঘব করার জন্যই আমি এই পরিকল্পনা নিয়েছি। আশা করি স্থানীয় মানুষের পূর্ণ সহযোগিতা আমি পাবো। আপনি কি জানেন এখানকার রাস্তাঘাট, বাণিজ্যের পরিবেশ, বন্ধ ও শ্রমিকদের ইউনিয়নবাজির কথা? দেখুন, আমি এখানে ব্যবসা করতে এসেছি, দান ছত্র খুলতে নয়। তাছাড়া আমি মনে প্রাণে বিশ্বাস করি যে রাখে হরি তোমারে করে। তবু বলছি, আমি আমার লক্ষ্যে সফল হব। আমিও তাই চাই, কিন্তু দেখবেন কোন রাজনীতির অক্টোপাস যেন আপনাকে জড়িয়ে ধরতে না পারে, কারণ এখানকার বন্ধ সর্বস্ব বন্ধা রাজনীতি যে কোনো শুভ বন্ধা উদ্যোগকে বানচাল করে দিতে পারে। রাজনীতি রাখে হরি তোমারে করে ফেলা। এখনো কালো হাতের নাগাল ফসকে আমি পথ চলতে সক্ষম। লাইলে এত তাড়াতাড়ি আমি চির থেকে হেরো হতে পারতাম না, হাতের মুঠোই আনতে পারতাম না এতগুলো এমএলএ, এমপি আর প্রশাসনকে। সেই সঙ্গে এদেশের সুন্দরী মেয়েগুলোকে। কালীশঙ্কর, তোমার কাজ যথাসময়ে শেষ করেছি স্যার, কারণ এই কালীশঙ্কর যেখানে সব মুশকিল আসান সেখানে। এই নিন আপনার খেলার
মাছ। ছি কালী শঙ্কর, ছি, এ তুমি কাকে নিয়ে এসেছো? আহা, কি মিষ্টি দেখতে। কি নাম তোমার? বর্ষা চ্যাটার্জি, ও, তাহলে আকাশ চ্যাটার্জি। আমার দাদা কয়েকদিন আগে ও বিনা দোষে জেলে গেছি, তবে বেনাদোষে নয়, ধর্ষণের দায়ে। তার মানে আরে আমি তো তাকে জেলে পাঠিয়েছি। মানে মানে তোমার দাদা আমার অনেক কাজের বাধা সৃষ্টি করে হিরো হতে চেয়েছিল, আমি তাকে জিরো করে জেলের এক কোণে জমা করে দিলাম। দুষ্টুমি করতে নেই, কারণ আজ থেকে কয়েক বছর আগে আমার লোকজন তোমাদের স্কুলে বোমা মেরেছে। তুমি আহত হয়েছিলে কিন্তু বেঁচে গেলে কেন বলো তো? আরে আমি বলছি রাকে হরি তোমারে কোন সালা, সেই হরি তোমায় বাঁচিয়ে রেখেছে আমার জন্য। শয়তান, জানোয়ার, জানোয়ার। গালাগালি দিলে? তোমার মতো সুন্দরীর মুখে গালাগালি আমার খুব মিষ্টি লাগে, তাই তোমার গালিতে আমি কিছু করিনি। কাছে এসো শোনা আমার। করবো, নিশ্চয়ই দয়া করব। কালীশঙ্কর, তুমি দরজায় পাহারাই থেকো, আর কেউ এলে বলে দিও আমি অফিসে জরুরি কাজে ব্যস্ত আছি। ওকে 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 স্যার, আপনার কঠোর নিরাপত্তার জন্য আগুনকে দরজায় পাহারায় রেখে আমি একটা জরুরি কাজ সেরে আসছি। আপনি ততক্ষণ আপনার জরুরি কাজটা সেরে ফেলুন। শুনতে পাবে না, কারণ টাকার বান্ডিলে ওর কানগুলো বধির হয়ে গেছে। শুধু ওই কোনেও এদেশে নেতা মন্ত্রী পুলিশ প্রশাসন সবাই টাকার তালে দেই করে নাচছে। তোমার মতো মেয়েদের মর্মবেদী হাহাকার শোনার সময় তাদের নেই। আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে ছেড়ে দিন। আরে ছেলে মানুষই করে লাভ নেই, ওই দয়া মায়া শব্দগুলো আমার অভিধানে নেই। তাই প্রতি রাতে তোমার মতো একজন করে রূপসে আমাকে সন্তুষ্ট করে ওই বিদেশে চালানো হয়ে যায়। তা তুই পারবি না শয়তান, তার আগে তুই শেষ হয়ে যাবি। মারে কোন সালা, সেই হরির নাম স্মরণ করে তোমার এই অথল পাথল যৌবনপূর্ণ খেলার মাঠে কবাডি খেলা শুরু। কাবাডি 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 কাবাডি। আগুন, শয়তানিটাকে ধরে নেয়, আজ আমি ওকে উচিত শিক্ষা দেবো। সারা জীবন অনেক উচিত শিক্ষা দিয়েছেন স্যার,
কিন্তু আজ আর সে সুযোগ আপনি পাবেন না। বলে উঠেছে, তাই অনর্থক বলা ব্যথা আপনি করবেন না স্যার। পশ্চিম বাংলা থেকে কই মহিষী নারী পুরুষকে পরনে যায়, আরে নারী হবে তোর মৃত্যুর পরনা। সেই লড়াইটা অনেক পরে স্যার, কিন্তু আজকের যুদ্ধটা এখানে শেষ। না! চলো, চলো। যুদ্ধ এবার শুরু। চেষ্টা করলে আপনার দেওয়া পিস্তল আপনাকে ক্ষমা করবে না স্যার। সারা পশ্চিম বাংলার বুকে তার একমাত্র কাজ হবে আপনার মতো শয়তানের মুখোশগুলোকে টেনে হিচড়ে এই জনসাধারণের সামনে তুলে ধরা। দিল্লি বহুত আগুন। পশ্চিমবঙ্গে মহিষী নারী পুরুষকে পরনে যায়, আর সেই নারী হবে তোর মৃত্যুর পরনা। এই নারী বন্ধ করবে আপনার ওই অন্ধগলি টানাবো না। সেদিন আপনি বুঝতে পারবেন অর্থের লোভে কিছু মানুষ আপনার বশীভূত হলো, সারা পশ্চিম বাংলার মানুষ আপনার প্রধানত নয়। তাই এই পশ্চিম বাংলার বুকে আপনার মতো শয়তানের এই কণ্ঠনালীতে পিস্তলে টেগার টেপার মানুষ ছিল, আছে, আর আগামী দিনও থাকবে স্যার। আগামী দিনও থাকবে। রাখে হরি তোমারে তেতা যুগের হনুমান লেজের আগুনে তার নিজের মুখটা পুড়িয়েছিল, আর এই যুগের আগুন নিজেই পুড়ে ভস্মে পরিণত হবে। ওই বর্ষার চোখে চলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভস্ম, পরিষ্কার হয়ে যাবে আমার কাবাডি খেলার আমার। ওই বর্ষার নগর শরীর, সেই মাঠে আমি সারা রাত কাবাডি খেলবো। কাবাডি 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 কাবাডি। আমি কাকে বলবো? আমি কাকে বলবো আমার মনের কথা? কে বুঝবে আমার অন্তরের হাহাকার? শুধু আমার সতীত্ব রক্ষা করতে গিয়ে, আমাকে সতীত্ব রক্ষা করে যে মানুষটা আমাকে নব জন্ম দিল, সে আমার জীবনের দেবতা। আমাকে নব জন্ম দিল, আর সেই আকাশ চ্যাটার্জি আমার এই মিথ্যে সাক্ষীতে জেল খাটতে যাচ্ছে। হায় ঈশ্বর, এই দৃশ্য দেখবার আগে তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু দাও। আমার হাতটা একটু ধরবি মা, আমি আর চলতে পারছি না। আমার পা দুটো যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছে আমার এই বুকের উপর দিয়ে যেন স্টিম রোলার চালিয়ে দিচ্ছে। দাদার শাস্তির খবর শুনে তোমার সব শান্তিতে নিঃশেষ হয়ে গেছে বাবা। তুমি দেখে নিও, 5টা বছর দেখতে দেখতে ঠিক কেটে যাবে। কি দেখতে দেখতে, কাকে দেখতে দেখতে কেটে যাবে রে? আমারই চোখে যে এখন দিন রাত্রি সব সমান আমার এই চোখে দিয়ে নেমে আসছে ওই অমাবস্যার নিকট কালো অন্ধকার। বাবা তুমি মেঝেই ভেঙে পড়ছো বাবা। এই তো দেখো না, এতদিন এত কিছু ঘটে গেল, কই তবু তো আমি এতটুকু কাঁদিনি। দেখো না আমি কেমন হাসছি।
করতে পারছি না। বাবা বাবা কে মা? ও তুমি? ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। ওই শয়তানটার তো এইরকমই শাস্তি হওয়া দরকার ছিল। জানো মা, জানো, ওদের দুই ভাই বোনকে আমি পথ থেকে তুলে নিয়ে এসে মানুষ করেছিলাম, লেখাপড়া শিখিয়েছিলাম, কিন্তু তার প্রতিদান যে আমাকে এমনি ভাবে দেবে। আমার এই সমস্ত শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত তোমার। না বাবা, আপনি বিশ্বাস করুন, তার কোনো দোষ নেই। আমি ঠিকই করেছো মা, তুমি ঠিকই করেছো। তোমার ওই সত্যি কথাটা বলতে তোমার কণ্ঠটা একটু কাঁপেনি। জানো মা, জানো মা, আমি এর জন্য খুব খুব খুশি হয়েছি। আমি আরো খুশি হতাম ওর সাজাটা যদি 5 বছরের পরিবর্তে 10 বছর কিনেবা যাবর জীবন, কিনেবা পাতি। না না না, তুমি শান্ত হও বাবা, তুমি শান্ত হও। না বাবা না, আমি কোনো দোষ নেই দিদি, কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। তাই তো জানি না বিধাতার কোন রুদ্র রসে আমরা ভাই বোনে জন্মেছিলাম। তাই তো ছোটবেলায় বাবা মাকে হারিয়ে পথে পথে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। তো যদিও এক ভগবানের রূপে বাবার স্নেহ ছায়া পেলাম, তাও আমাদের সইল না, সইল না। বলো বলো দিদি, কেন কেন কেন? তোমাদের আমি বলে বোঝাতে পারবো না বোন, কেন যে আমি মিথ্যে কথা বললাম। এখন আর সত্য মিথ্যের লুকোচুরি খেলে কি লাভ শিবানী দেবী? আপনি যা চেয়েছিলেন তা তো হয়েই গেছে। এখন আপনি খুশি মনে বাড়ি ফিরে যান। আকাশ, না, আকাশ, এতে যে কান্নার কিচ্ছু নেই। এটাই যে পশ্চিমবঙ্গ, এখানে যে গণতন্ত্র আমাবস্যার চাঁদ। তাই তো এখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কানে ওই দোষীরা বুক ফুলিয়ে ঘোরে, আর আমাদের মতো নির্দোষেরা জেল খেটে পচে মরে। তাই যদি হয় তাহলে তুই যাবার সময় এই গালটাতে একটা চড় মেরে যা বাবা। বাবা, এ তুমি কি বলছো গো বাবা? আমি বলিনি, এর পরিণতির জন্য আমি তো দায়ী। ওকেই তো আমি শিক্ষা দিয়েছিলাম মহাপুরুষের পীঠস্থান, হাজার হাজার মহান বিপ্লবীর রক্তে রাঙা এই বাংলার পুণ্যভূমিতে দাঁড়িয়ে কোনোদিনই কোনো অন্যায় করবি না, আর অন্যায়কে প্রশ্রয় দিবি না। সিরিহ মায়া মমতার বন্ধনে আপন করে নিবি বাংলার জল, বাংলার মাটি, আর এই বাংলার বায়ুকে। আকাশ বাবু, মাইন্ড টাইম ইজ আপ। হ্যাঁ, চলুন চলুন স্যার, চলুন। বাবা, বাবা, তুমি কিচ্ছু দুঃখ করো না গো বাবা, তুমি কিচ্ছু দুঃখ করো না। আমি আবার ফিরে আসবো গো বাবা, আমি আবার ফিরে আসবো। তুমি শুধু আমায় আশীর্বাদ করো গো বাবা। আমি যেন তোমার শিক্ষাকে বর্ণে বর্ণে আজীবন সত্যি করে তুলতে পারি। তুমি শুধু আমায় এই আশীর্বাদটুকুই করো গো বাবা। আশীর্বাদ করছি রে আকাশ, তুই যেন তোর জীবন লক্ষ্যে এগিয়ে দিতে পারিস। পিতা স্বর্গ, পিতা ধর্ম,
তা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার স্বর্গ, পিতা ধর্ম। তোমরা বুঝি মহারাজা নন্দকুমারের ফাঁসি দেখে হাসছ? না, তোমরা কেউ হাসবে না, হাসবো শুধু আমাদের মতো বাঙালিরা। কিন্তু আমরা সবাই যে উল্টো পথের প্রতিজ্ঞ, তাই তো এখানে নির্দোষীরা দোষী হয়ে জেলে যায়। আর এখানকার ওই জনসাধারণের কর্মচারী, পুলিশ, নেতা, মন্ত্রীদের রক্ষা করবার জন্য সব সময় বন্দোবস্ত হয়ে থাকে গো। আর এখানকার বেশিরভাগ ডাক্তার, ব্যবসাদার ও জমিদার সব এক একটা 2 নম্বরি মাল গো, 2 নম্বরি মাল, 2 নম্বরি মাল। ওরে ওরে সুভাষ, আবার তুই বিছানা ছেড়ে উঠে এসেছিস? ডাকলো বাবু না তোকে? কে তুমি? তুমি বুঝি নন্দকুমারের মা, নাকি ক্ষুদিরামের মা, নাকি বিনয়, বাদল, দীনেশ এরা তোমার সবাই সন্তান বুঝি? তেমনি এমনি করে হাজার সন্তানের মা হয়ে কেন আজ তুমি? চুপ কর, ওরে তুই চুপ কর, তুই চুপ কর। সুভাষ, সুভাষ, ইয়েস, আমি সুভাষ বলছি, সুভাষ। তাই তো নেতাজি সুভাষ চন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু না 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 না, আমরা কি স্বাধীন হতে পেরেছি এই স্বাধীন ভারতবর্ষের বুকে? মাগো, আমি তো তোমার স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবো না গো বাংলার মা। তুমি আমাকে অন্ধবাদের করে দাও, আমি আর শুনতে পাচ্ছি না। শোন বাবা, আমার একটা কথা শোন। এবার তুই তোর নিজের কথা বল, তুই তোর নিজের কথা ভাব। সময় কোথায় গো মা? আমার একদম একদম সময় নেই। তুমি দেখতে পাচ্ছ না সিঙ্গুর নন্দীগ্রাম কেমন আগুনে জ্বলছে, আর শালবনি কেমন ক্ষোভে ফুসছে। আর
সেই দৃশ্য দেখে না আমার বাংলা মায়ের দুনয়নে অযোধ্যারায় অশ্রু ঝরছে গো, অশ্রু ঝরছে। তাই তো আমার নিজের কথা, নিজের ভাবনা আমি সব বেমালুম ভুলে গেছি গো, আমি সব বেমালুম ভুলে গেছি। সুভাষ, আমার কথা শোন বাবা, তুই তোর এবার নিজের চিন্তা কর, নিজের কথা ভাব। শোন শোন, তোর বোন তোমার চোখের জলে আমার নিজের কথা, আমার নিজের চিন্তা, আমার নিজের চিন্তা সব আমি বেমালুম ভুলে গেছি গো মা, আমি বেমালুম ভুলে গেছি। আমি পাচ্ছি না গো মা, আর আমি পাচ্ছি না। আচ্ছা বলতে পারো মা, আমার বোন শিবানী কোথায়? শিবানী, শিবানী। মা, দাদা দাদা, তোর সব চিন্তা ভাবনা আমি দূর করে দেব। তার আগে তুই আমার একটা কথা। কে কে তুমি? ও আজ তুমি হয়েছো পুলিশ অফিসার, তাই তো? শের আফগান মৃত্যুর কোলে পড়ে ছটফট করো, আর তুমি জাহাঙ্গীরের সম্রাজ্ঞী নূরজাহান হয়ে ভারত শাসন করো গো, ভারত শাসন। কিন্তু নিজেকে তুমি না কোনোদিন দোষী সাব্যস্ত করে ওই বাংলা মায়ের কাছে উল্টা পাল্টা চেয়ে বসো না। দাদা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর আদরের একমাত্র ছোট বোন শিবানী। ছোটবেলা থেকে একসঙ্গে খেলতে খেলতে আমি শিব করতে গিয়ে না বাঁদর তৈরি করে ফেলেছি গো, বাঁদর তৈরি করতে পেরেছি। তাই তো সমস্ত বেদনা ভুলে গিয়ে আজ আমি নিজের চিন্তা নিজেই করছি। তাই নিজের বাঁধনা মোর আর চিন্তা করা আর সময় কোথায়? আর আমি ছাড়া তোকে কে চিনবে, কে চিনবে? সুভাষ, শোন আমার একটা কথা শোন। তোর আদরের এই বোন আজ মস্ত বড় পুলিশ অফিসার হয়েছে। ওরে খোকা, আজকের এই আনন্দের দিনে তুই হ্যাঁ পুলিশ অফিসার? দেখি 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 দেখি, বাবা 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 বাবা, ভারী সুন্দর মানিয়েছে রে তোকে এই পোশাকে, না তোকে খুব সুন্দর মানিয়েছে রে, তোকে খুব সুন্দর মানিয়েছে। কিন্তু তোরই বেইমানির পাপাচারে আর একটা লোহার গালোতে বসে ওই দেব শিশু পাথর ভাঙছে, আর তুই হয়েছিস আজকে প্রশাসনের কর্তৃক না বিরাট বড় পুলিশ অফিসার। দাদা, তুই বিশ্বাস কর, আমি সব বুঝতে পারছি রে, আমি সব বুঝতে পারছি। তুই আজকে বড় পুলিশ অফিসার হয়েছিস, ভাবছিস তুই আমার মুখে না দুমুঠো অন্ন তুলে দিবি, আর আমি মহাসুখে আমি নিদ্রা যাপন করবো সেই অন্ন খেয়ে। কিন্তু না, তুই আমার কাছে বলতে পারিস তুই কতদিন গেছিলিস ওই 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 আমার আকাশের কাছে কতখানি জল ধুয়ে তুই তার পা দুখানি ধুয়ে দিয়েছিস? বল রে হতভাগী, তুই তার পা দুখানি কতখানি জল দিয়ে তুই ধুইয়ে দিয়েছিস? আমি বুঝতে পেরেছি, তুই ভাবছিস চাকরি পেয়েছিস তো তুই আমাকে দুমুঠো অন্ন তুলে দিবি। কিন্তু না না, যতদিন না তুই ওই ওই আকাশের কাছে ক্ষমা পেয়ে প্রকৃত নারী হয়ে উঠবি, আমার কাছে তুই ক্ষমা পাবি না। আর যেদিন তুই প্রকৃত নারী হয়ে উঠবি না, সেই দিন আমি তোর অন্ন মুখে তুলে দেব রে। আর সেই কাজ যদি তুই না করিস, আর আমি তোর দেওয়া অন্ন আমি মুখে তুলবো না। আমি দরকার হলে না আমি ভোট পাইব, আমি ভিক্ষা করব, আর আমি না খেতে পেয়ে না আমি শুকিয়ে মরবো রে, আমি শুকিয়ে মরবো। তোর এই পাপের দেওয়া অন্ন আমি মুখে তুলবো না রে, আমি মুখে তুলবো না। আমি
তোকে সমস্ত লজ্জা কিনা ভয়কে উপেক্ষা করে ওই আকাশের বাড়িতে একবার যেতে হবে। ওই আকাশের বাবা আকাশের বোন কি অবস্থায় আছে সেটা জানতেই তো তোমাকে না জানিয়ে আমি গিয়েছিলাম। ভেবেছিলাম একটা অঘটন ঘটবে, আমার কৃতকর্মের ফল বোধহয় আমি অবশ্যই পাবো। কিন্তু কিন্তু ওরা তোকে অপমান করেনি? না মা, বরং আপ্যায়ন করলো। ওরে, সমস্ত সমস্ত রহস্য উদ্ঘাটন করার দায়িত্ব যে এখন তোকেই নিতে হবে মা। আর একটা কথা মনে রাখিস, তোর নতুন করে চলার পথ তোকে নিজেই ঠিক করে নিতে হবে। না না, আমি যাই। এক বুক হাহাকার দিয়ে আমার সুভাষটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমার ঈশ্বর, আমি জানি না এর শেষ কোথায়। লেখাপড়া শিখে চাকরি নামক সোনার হরিণ আমি ধরেছি, তবু আমি এত অসুখী কেন? কেন হাজার ব্যথা বেদনা রক্তপাস আমাকে গ্রাস করতে চাইছে? আকাশ, আকাশ, শুধু তোমার জন্য আমার এই অন্তরটা না হাহাকারে করে কাঁদে। তুমি কি কোনোদিন আমার সমস্ত অন্যায়কে ক্ষমা করে দিয়ে আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে আকাশ? কোনোদিন কি আমি তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারবো, চরণ ধরিতে দিও গো আমাকে, নিও না জীবন সুখ দুঃখ বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে আমার নিও না। আকাশ, কি আমার মনে যন্ত্রণা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আকাশ। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমার ভালো হোক, তোমার জয় হোক। দিও গো আমার, নিও শান্তির মরুদ্যান পশ্চিমবঙ্গে আমার মতন শিক্ষিত বেকার যুবকদের কাছে আদর্শ, মনুষ্যত্ব এগুলো না এক একটা সোনার পাথর বাটি। তাই তো আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি তৈরি হয়েছি এই পশ্চিমবঙ্গের এক পয়লা নম্বর দালাল রে। আরে কেন হবে না? এই সারা বাংলা জুড়ে এই দালালদেরই তো রমরমা। এই আপনারাই দেখুন না, হাসপাতালে রোগী ভর্তি, বাড়ি তৈরি, ব্যাঙ্গালোর পঞ্চায়েতের সার্টিফিকেট, এই সব কিছুতেই না এই দালাল সারা পথ নে। এই তো আমার সোনার বাংলার সোনালি চিত্ত। সোনার বাংলায় চিত্তে বিভোর না হয়ে তুমি শুধু আমার কথা চিন্তা করো না ডার্লিং। আরে তাই তো করছি ডার্লিং, তাই তো করছি।
নাহলে কি আমি এত দূর পর্যন্ত সাকসেস হতে পারি? না 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 না, তোমাকে জীবন দিতে হবে না ডার্লিং, তুমি শুধু আমাকে একটু বিশ্ব সুন্দরী করে দাও না, তারপর আরে আরে ধীরে রজনী ধীরে, তোমার নাম পাঠানো না হয়ে গেছে, ওই লাস্ট ট্রেনিংটা বাকি। রজত, ওই চিন্তায় চিন্তায় না আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি, আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। তোমার জানো কি মনে হচ্ছে? আমার নাচতে ইচ্ছে করছে, আর তোমার গলা জড়িয়ে ধরে কি বলতে ইচ্ছে করছে জানো? কি বলতে ইচ্ছা করছে? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সেই বারবার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সেই বারবার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার। প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসা কার নাম জানি না, প্রেম আমি কাকে বলে জানি না, ভালোবাসা কার নাম বুঝি না, শুধু জানি জগতে সবে ভালো তোমারে আমার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার, কিন্তু এসেছে দিন ভালোবাসিবার। লা 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 লা। এসেছে দিন ভালোবাসিবার। ঠিক এই মুহূর্তে যদি আমি তোমাকে চাই, আরে বাবা চাই, তাই তো তোমার মাঝেই তো আমি হারিয়ে যেতে চাই। আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চেনার কোনো প্রয়োজন নেই ম্যাডাম, শুধু আমার এই পোশাকটাকে চিনলেই হবে। তার মানে তার মানে মানে আমি এই থানার নূতন অফিসার, আমার একমাত্র লক্ষ্য দেশকে দুর্নীতিমুক্ত করা, আর সমাজ থেকে অসভ্যতার নগ্ন ছবি দূর করা। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনাদের দুজনকে থানায় যেতে হবে। হ্যাঁ চলুন দেখি আপনাদের আইনের জোরটা কত দূর। রূপসা, তুমি চুপ করো, এই স্যারের সাথে আমি কথা বলছি। স্যার বলছিলাম কি, এদিকে আসছেন? বলছি কিছু বাজে ঝামেলা কি লাভ কি স্যার? যদি মানে ওই কিছু টাকা। আরে ঘুষ পাচ্ছেন কেন স্যার, ঘুষ পাচ্ছেন কেন? ওই এখনকার পুলিশ না ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে 4 আনা 8 আনা ভিক্ষে চাওয়ার মতো ঘুষ নিচ্ছে। ওই আপনি না হয় প্রণামী হিসেবে। তা প্রণামীর অঙ্কটা কত? এই স্যার ধরুন 2000 টাকা। হবে না, কারণ আমি কনস্টেবল না, আমি হলাম ওসি। শিকার করবো গুন্ডার আর লুট করবো রাজার ভান্ডার।
আমার প্রণামী হবে 5,000 টাকা। এই রূপসা, তোমার ব্যাগটা একটু দাও তো। এই নে, নে, নে। এতে না, আপনার 5,000 টাকা আছে। এরপর প্রকাশ করা এমন কাজ করবেন না যাতে শিক্ষিত ভদ্র মানুষদের চলাফেরা করতে অসুবিধা না হয়, আর আপনাদের যেন শিঘরে পাস করতে না হয়। যদিও আমার এটা ডিউটি নয়, তবু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চক্কর মেরে দেখতে হবে পশ্চিমবাংলার আসল চিত্রটা কি। চলি, নমস্কার। জ্ঞানের অবতার নিজে ঘুষখোর হয়ে এই অপরকে জ্ঞান দিচ্ছে। বুঝলি না কেন? আরে বাবা, দাদাকে বললেই তো হতো। দাদা ওরকম কত ঘুষখোর পুলিশ অফিসারকে এক হাতে ছুটকে দে, আর তুমি সামান্য। আরে সামান্য নয় রূপসা, সামান্য নয়। আর কতদিন পরই হবে তুমি মিস ওয়ার্ল্ড, আর এর মধ্যে তোমাকে নিয়ে যদি কোনো স্ক্যান্ডাল সৃষ্টি হয়। তবু এই অফিসারটাকে উচিত শিক্ষা না দিলে। আপনাকে দিতে হবে না ম্যাডাম, আমি দিচ্ছি। বলুন ম্যাডাম, বলুন কে আপনার সঙ্গে প্রতারণা করেছে? আমি? অবাক করলেন ম্যাডাম, আমি হলাম আদর্শবাদী পুলিশ অফিসার সমুদ্র সেন। তাই আমার আমি কি না? নতুন অফিসার এসে আমাদেরকে থ্রেট করে 5,000 টাকা নিয়ে গেছে। দাঁড়ান, কোথাও যেন আপনাদের একটা ভুল হচ্ছে। নতুন অফিসার আছে সে কথা বলে টাকাটা চাইলে আর আপনারাও দিয়ে দিলেন। সত্যি মিথ্যে যাচাই না করেই তাহলে এই প্রতারককে এখন 24 ঘন্টার মধ্যে আমি যদি ওকে অ্যারেস্ট করে হাজতে পুঁততে না পারি, আপনি আমার নামে একটা কুকুর পুষুন ম্যাডাম। আমি আদর্শবাদী পুলিশ অফিসার সমুদ্র সেন। আমার এলাকায় এত বড় দুর্নীতি করে কেউ রেহাই পায়নি, আর পাবেও না। তাহলে ওই টাকাটা মনে করুন ফেরত পেয়ে গেছে। সারা শহর চিরুনি তল্লাশি করে ওকে আমি অ্যারেস্ট করে বুঝিয়ে দেবো যে বাঘে ছুড়ে 18 ঘা। আর আমার মতন আদর্শবাদী পুলিশ ছুড়ে ছুড়ে 172 ঘা। এই যাক রূপসা, একটাও এবারে নিশ্চিন্ত হয়ে গেল। মানে অতগুলো টাকার ব্যাপার। টাকার চেয়েও আমার কাছে প্রতারণাটাই বেশি। আমি এমএলএ রূপনারায়ণের বোন রূপসা রায়। আরে আপনি বড় মাপের মানুষ ম্যাডাম, আর সেই জন্য তো বড় বড় প্রতারকরা আপনাকে এইভাবে ধোকা দিচ্ছে। আরে খাবেন নাকি বলেন তো, চালা দিয়ে দিয়ে একটু। এ কি? আরে দাদা তুমি এখানে, আর আমি তোমাকে এই দড়ি নিয়ে খুঁজছি। আরে পুলিশের ভাষায় যাকে বলে চিরুনি তল্লাশি, আর আমাদের মতো গরিব চাষাদের ভাষায় তাকেই তো বলে দড়ি নিয়ে গরু খোঁজা। কিন্তু তুই আমাকে খোঁজার কারণ কি বলি? দাদা শুনেছি আমি ছেলেরা প্রেমে পড়লে নাকি গাধা হয়ে যায়, কিন্তু তোমার মতো কেউ গরু হয়ে গেছে বলে কখনো শুনিনি। হ্যাঁ, বাজে কথা বাদ দে বলিও। আরে কাজের কথা বলার সময় দিলে কই? প্রেমের চুম্বকের টানে সেই ভোরবেলা ঘর থেকে বেরিয়েছো। বলি বাড়ির কোনো খবর কি রাখো? কেন কেন কি হয়েছে রে বলিও? ওই মাসিমা বাথরুমে পড়ে গিয়ে সে কি রক্ত আমি এইমাত্র মাসিমাকে ওই দুবরাজপুরের মণিময় হসপিটালে ভর্তি করে ওই সে কি বলে অবাক না হয়ে তাড়াতাড়ির মধ্যে 25,000 টাকা নিয়ে এখনই সোজা চলে যাও। তা তো যেতেই হবে রে পলিও, তা তো যেতেই হবে। কিন্তু এই মুহূর্তে অতগুলো টাকা এখন এত ভাববার সময় নেই। তুমি অত চিন্তা করো না তো।
এই নাও, এই ব্যাগে যা টাকা আছে তুমি নিয়ে যাও। তা হয় না, এমনি তো অনেকগুলো টাকা তুমি আমার কাছ থেকে পাবে, তার উপর আবার। আহা, এত বকবক করো না তো, তাড়াতাড়ি যাও, এই ব্যাগটা নিয়ে যাও। রূপসা, সত্যি রূপসা, সত্যি তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাই। আমি বলছি রূপসা, প্রয়োজন হলে না আমি আমার এই জীবন দিয়ে তোমার এই ঋণ আমি শোধ করবোই রূপসা, এই ঋণ আমি শোধ করবো। আসি রূপসা, আয় বলিও। আরে যাও যাও যাও। আচ্ছা ম্যাডাম, হাজার হাজার মেয়ের মধ্যে বলি আপনার মতো কেউ কি আছে? নিশ্চয়ই আছে। তাহলে আমায় একটা খুঁজে দেবে। তার মানে? আরে আরে আমি তাকে নিয়ে না প্রেম করব, প্রেম। প্রেম করবে? হ্যাঁ। আর এখন আমার প্রেম করতে না পারার জ্বালায় মনের দুঃখে গাইতে ইচ্ছে করছে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে না কেন? হবে হবে, নিশ্চয় হবে। আরে বাবা, তুমি তোমার ওই পালস পোলিওর এক ডোজটা খাইয়ে দাও না, দেখবে সব মেয়েরা একেবারে তোমার প্রেমে পাগল হয়ে যাবে। আরে মুখে লাথি মেরে পালিয়ে যাবে ম্যাডাম, কারণ এটা পালস পোলিও ডোজ, কোনো বশীকরণ ডোজ নয়। তাহলে আমি এখন না আমার মনের দুঃখে গাইতে ইচ্ছে, আর সেই প্রেমের আন্দোলনে মিছিলে যোগ দেবে হাজার হাজার সিঙ্গেল ছেলের দল, আর তাদের মুখে একটাই স্লোগান, এই গোলাপ ফুল তোর হাতে ধরাই দেব রে, তোকে আমার মনে রানী বানাই নেব রে, এই গোলাপ ফুল তোর হাতে ধরাই দেব রে, তোকে আমার মনে রানী করে নেব রে, আমি তোর দিবানা তুই আমার দিবানি, আমি তোর দিবানা তুই আমার দিবানি, আরে তোর লাগে জীবন দিব রে, গোলাপ ফুল তোর হাতে ধরাই দেব রে, তোকে আমার মনে রানী করে নেব রে, আরে গোলাপ ফুল তোর হাতে ধরাই দেব রে, তোকে আমার মনে রানী বানাই নেব রে, তোকে আমার মনের রানী বানাই নেব রে, তোকে আমার মনের রানী বানাই। মিস্টার পালস পোলিও, তুমি হয়তো একদিন দেবদাসের মতো একেবারে নিরাশ হয়ে যাবে, তখন সেদিন তোমাকে নিয়ে কাব্য করার মতো কোনো শরৎচন্দ্র আসবে না। দর্শক মন্ডলী, সারা দেশ যখন বেকার সমস্যায় জর্জরিত, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, ঠিক তখনই এই পশ্চিমবাংলার এক মহান নেতার বোন হাজার হাজার টাকা খরচ করে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানো চলছে। এটা বাঙালির কাছে কতটা সুখবর গো, সেটা আপনারাই বলুন, আপনারাই বলুন। তোরে ইনডাইরেক্টলি অপমান। আমি দুঃখিত যে তুই আমার একমাত্র আদরের ছোট্ট বোন বলে না, আজ আমি তোকে ডাইরেক্টলি অপমান করতে পারলাম না। এই শোন, তুই কি বলতে চাইছিস একটু স্পষ্ট করে বলবি? শোনার সময় আমার নেই, কারণ তুই যে পশ্চিমবাংলার সেই 99% মেয়ে তোলে পড়িস, যারা বাবা মা দাদার উপদেশকে দুপায়ে মারিয়ে চলে। শোন, তুই ছলে বলে কৌশলে কি বলতে চাস একটু স্পষ্ট করে বল। তাহলে শুনবি, তাহলে শোন, তোর মতো এই পশ্চিমবাংলার হাজার হাজার মেয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দেখার জন্য নিজের পোশাক কমানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। না, তারা বাংলা মায়ের নামকে কলঙ্কিত করছে। না না না, আমি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে থাকতে গেলে ইংল্যান্ড কিংবা আমেরিকায় যা, আরে এই বাংলায় পড়ে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ, যাবো। সেদিন তুই দেখতে পাবি যে এই পচা নোংরা ডোবায় আবর্জনায় জন্মানোর জন্য এই রূপসার জন্ম হয়নি, সে পৌঁছে যাবে ওই ফুল
পরিদের তা তুই করিস না, তা তুই করিস না। ওরে বোন, তুই যে বাংলার নারী, বাংলার মা, তাই তো তোর দাদা, তোর কাছে হাত জোর করে অনুরোধ করছে রে বোন, তুই ওই অন্ধকার নরক থেকে তুই ফিরে আয়, তুই ফিরে আয়।